নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। আমি মেহিকা রয়েছে আপনাদের সঙ্গে, আর আজকে আবার চলে এসেছি আমাদের একটা বিশেষ এপিসোড নিয়ে। আমরা জানি আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে এমন সমস্ত অতিথিরা থাকেন যাদের পেশা এক, নেশা আর এক, যারা তাদের এই পেশাটাকে বেশ শক্ত হাতে সামলানোর পাশাপাশি তাদের ভালো লাগার বিষয়, তাদের ভালোবাসার বিষয়ে, ভালোবাসার কাজগুলোকেও কিন্তু চর্চায় রেখেছেন, মাছিয়ে রেখেছেন। কিভাবে তারা তাদের এই দুটো জীবনের মধ্যে ব্যালেন্স করে চলেছেন, আর যেখানে এমন একটা বিশ্বে আমরা রয়েছি, সবাই দূর দৌড়ে দৌড়াচ্ছি, তার মাঝখানেও তারা তাদের ভালোবাসার বিষয়টাকে বাঁচিয়ে রেখেছেন, সেই নিয়েই আমরা গল্প করি, আড্ডা দিই এই এপিসোডে। আমাদের সঙ্গে আজকেও রয়েছেন একজন বিশেষ অতিথি, যিনি পেশাতে ইংরেজির অধ্যাপক, কিন্তু তার নেশা লেখালেখি, সিনেমা, আরও অনেক কিছু। আজকের বিশেষ অতিথি রিতম রায়চৌধুরীকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার রিতম দা। নমস্কার। আমি শুরুতেই যে প্রশ্নটা করব, মানে সিনেমার সাথে এই যে একটা যারা সিনেমা নিয়ে কাজ করেন তাদের সিনেমার সাথে একটা আলাদাই ভালোবাসা থাকে, কিন্তু সেই ভালোবাসাটা শুরুটা কিভাবে হলো? শুরুটা দেখো খুবই ইন্টারেস্টিং। ব্যাপারটা হচ্ছে যে ছেলেবেলায় যখন, মানে আমার খুব বেশি বয়স না, মানে ধরা যাক এই ধরো 5-6 হবে, তা সেই সময়কার, মানে আমরা একেবারে বিংশ শতাব্দীর শেষ ধাপে জন্মেছি, মানে যে সময়টা বিংশ শতাব্দীর চৌকাঠ পেরিয়ে সবে একবিংশ শতাব্দী উঁকি মারছে আর কি। তো সেই সময়তে দাঁড়িয়ে সিনেমা হলের একটা বিরাট মানে গুরুত্ব ছিল। তো আমার প্রথম যে দেখা সিনেমা আমার বাবা মায়ের সঙ্গে, সেটা হচ্ছে, মানে এখন ভাবলে খুব হাসি পায়, কিন্তু আমার তখন খুব ভালো লাগতো, এখনও রাদের লাগে। সেটা হচ্ছে কভি খুশি কভি গম। এই ছবিটা আমরা প্রথম মানে হলে দেখতে গিয়েছিলাম। আমার এখনও মনে আছে, এটা 2001 কি 2 হবে। হ্যাঁ, তা সেইটা দেখে প্রথম মানে আমি খুব বিস্ময়াভিভূত হয়ে গেলাম যে এটা একটা কি ম্যাজিক দেখছি আমি আমার চোখের সামনে, যে একটা মানুষ কথা বলছে, আবার পরক্ষণে আরেকটা মানুষ কথা বলছে, সে পাশ দিয়ে হেঁটে চলে গেল, এরকম একটা খুব আশ্চর্য রকমের বিষয়। আমি সেই সময়তেই আমার ভীষণ মানে রহস্য থেকে ভালোবাসার শুরুটা, রহস্য ঠিক বলবো না, একটা বিস্ময়, একটা মানে আশ্চর্য অনুভূতি আর কি, সেইটা আমাকে ভীষণ নাড়া দিয়েছিল আর কি। সেইখান থেকে ভালোবাসা, লাভ এট ফার্স্ট সাইট। একদম লাভ এট ফার্স্ট সাইট বুঝলাম। তো সেই ভালোবাসা এবং সেটা থেকে আস্তে আস্তে নিজে ফিল্ম মেকার হওয়ার দিকে এগোনো, এই জার্নিটা কিরম ছিল? না, জার্নি তো এখনও শেষ হয়নি, যাত্রাপথের আনন্দ গান এখনও চলছে, শেষ হবেও না হয়তো কোনো কালে। কিন্তু দেখা ব্যাপারটা হচ্ছে যে তারপরে অনেক সময় কেটে গিয়েছে, উত্তর বাহিনী গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। তা এবার সেই সময়তে আমার হঠাৎ একদিন মনে হলো যে তাহলে ঠিক আছে, একবার দেখা যাক এরকম করে। তো বন্ধুবান্ধব জোগাড় হলো, কোনো মতে একটা ক্যামেরাও জোগাড় হলো আর কি, সেরকম করে একজন প্রযোজকও পাওয়া গেল। তো বেশ অনেক সাধ্য সাধনার পরে 2018 সালে আমি একটা ছবি করেছিলাম, রাধা বিরহ বলে। যদিও তার আগে 2-1টা ছোটোখাটো করেছিলাম, কিন্তু সেগুলোকে খুব বেশি আলোয় না আনাই ভালো আর কি। তা রাধা বিরহ 2018 সালে আমি করি, এবং সেখানে এখন অনিন্দদা তো মানে খুবই ফেমাস একজন, অনিন্দ্য সেনগুপ্ত, মানে যে X=2 প্রেম সৃজিত মুখোপাধ্যায়ের ছবির নায়ক আর কি। তো সেই অনিন্দদার ওটা আমার সঙ্গে প্রথম কাজ। তখন অনিন্দদা অত বিখ্যাত হয়নি আর কি, এবং সেখানে বরুণচন্দ্র ছিলেন, আরও অনেক মানুষজন ছিলেন, আরও অনেক সেলিব্রিটিরা ছিলেন, ডক্টর দীপান্বিতা হাজারি, আমার খুব কাছের মানুষজনেরা। তো ওই ছবিটা আমরা করেছিলাম। আচ্ছা, এর পরবর্তী প্রজেক্ট কিছু বা আগামীতে কিছু প্রজেক্ট আসছে? হ্যাঁ, তারপরে 2019-এ একটা ছবি করি, সেটা আমার এক বন্ধু দীপজ্যোতি আর আমি দুজন মিলে একটা চিত্রনাট্য লিখেছিলাম, দ্বিতীয় অধ্যায় বলে ছবিটার নাম। সেটাও ইয়েতে আছে, ইউটিউবেতে আছে। সেটার পরে বেশ কয়েকদিন ওই লকডাউনের ঝামেলায় তো কিছু করা হয়নি। তারপরে ভুবনের মা বলে একটা ছবি করি এই 2022-23 এই সময়টা। এবং তার পরবর্তীকালে ভেরি রিসেন্টলি আগের বছর নভেম্বর মাসে আমরা একটা শুটিং করেছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পটার নাম ক্যানভাসার কৃষ্ণলাল। কিন্তু সেই সময়টাকে এখনকার সময়ে এনে ফেলে গল্পের মূল থিমটাকে অক্ষুণ্ণ রেখে আমরা চেষ্টা করেছিলাম এখনকার মতন করে গল্পটা বলতে। এই প্রসঙ্গে একটা প্রশ্ন করি, এই যে পুরনো গল্পগুলো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতো যারা কালজয়ী লেখক, তাদের গল্পগুলো বর্তমানে আমরা এটা প্রচণ্ডভাবে দেখছি, সেটার আধুনিকীকরণ করে সেটা সিনেমায় প্রেজেন্ট করা হচ্ছে। এটা কি কোথাও গিয়ে শুধু দর্শকদের চাহিদাতে, নাকি সিনেমাকে রেলেভেন্ট করে তোলার জন্য আরও?
না, মানে ব্যাপারটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সিনেমাকে রেলিভেন্ট করে তোলাটা আমার কর্ম নয়, কারণ আমি এত কিছু বুঝি না। আমি খুব সাধারণ কিছু বুঝি এবং সেই সাধারণ বোধ থেকে এইটুকু বুঝতে পারি যে আমার একটা গল্প পড়ে যদি ভীষণ ভালো লাগে, মানে সেটা পুরো গল্পটা না হলেও যদি একটা ফ্র্যাগমেন্ট হয়তো মনে হলো যে বাহ, এটা ছবি করলে তো দারুণ হয়, বা চোখের সামনে একটা দৃশ্যকল্প প্রস্ফুটিত হয়ে উঠলো, এবং সেই দৃশ্যকল্পটা নিয়ে যদি আমার মনে অনেক দিন ধরে একটা ওই খেজুর রস যেমন টুপটুপ করে পড়ে হাঁড়িতে, সেরকম করে যখন বিভিন্ন ধরনের কিছু ব্রেনের মধ্যে আঘাত করতে থাকে, তখন মনে হয় একটা পূর্ণাঙ্গ চিত্রনাট্য লেখা যায়। তা সেই করে করা, এবং এই গল্পটা থেকে যখন আমি মানে এই থিমটা গ্রহণ করি, মূলত প্লট প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যায়। এটা একজন একলা মানুষের গল্প, তার হেরে না যাওয়ার গল্প। বিভূতিভূষণ তো চিরকালের কথক, তাঁর গল্পের যে মূল সেন্টিমেন্ট, তার গল্পের যে মূল থিম, তার যে চলন, সেগুলো আজ থেকে 500 বছর পরেও একই থাকবে। আচ্ছা, এই যে নতুন ফিল্ম মেকারদের ক্ষেত্রে মানে এখনো অবধি নতুনের দলেই মোটামুটি কাউন্ট করা আমি যেতে পারে, একদম ইয়ং একদম ফিল্ম মানে মেকারদের নতুনও মধ্যে নয়, আমি বোধহয় এখনো শিক্ষানবিশ। শিক্ষানবিশ ক্রিয়েটিভ মানুষরা সারা জীবন থাকেন। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার একদম। আমি ছাত্র। তো এই ক্ষেত্রে যারা অ্যাক্টর বা যারা উঠতি ডিরেক্টর, তাদের সবার কাছ থেকে কিন্তু একটা খুব স্ট্রাগলের গল্প আমরা শুনি, বা কোথাও গিয়ে অনেক লবি, অনেক পলিটিক্সের মাঝখানে ফেসে যাওয়ার একটা কথা শুনি। সেই রকম কোনো এক্সপিরিয়েন্স কখনো হয়েছে বা হ্যাঁ পাবলিশ হ্যাঁ, করতে গিয়ে? অনেকবার হয়েছে, একবার নয় একাধিকবার হয়েছে, এবং সেগুলোতে ইভেন আমার হোয়াটসঅ্যাপেতে এখনও মেসেজ আছে। আমি নাম করছি না, একজন প্রযোজককে হোয়াটসঅ্যাপেতে মেসেজ করেছিলাম, তিনি কল রিসিভ করেছিলেন, তার সঙ্গে আমার একটা প্রজেক্ট নিয়ে কথাও হয়ে গিয়েছিল। তারপরে আর সেরকম কোনো উত্তর পাইনি, এবং এটা একবার নয়, সহস্রবার হয়েছে। তো এখন তো সিনেমা জিনিসটা টলিগঞ্জের বাইরে বেরিয়ে এসেছে, একদমই। সে এখন বিশ্বের দরজায় উঁকি দেয়। আর এই যে বাংলা সিনেমার ক্ষেত্রে বোধহয় ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের একটা আলাদা জায়গা হয়ে গেছে। তো আচ্ছা, সিনেমার ক্ষেত্রে এই যে প্রযোজক পেয়ে গেলেন লাকিলি, এই প্রশ্নটা এই কারণেই করছি কারণ এক্ষুনি যে বললেন একদম উঠতি ডিরেক্টরদের ক্ষেত্রে প্রযোজক না পেলে যেগুলো নিজস্ব প্রোডাকশন, সেক্ষেত্রে তো একটা এই সমস্ত পলিটিক্সের স্ট্রাগলের বাইরে গিয়েও একটা ফাইন্যান্সিয়াল স্ট্রাগল নিশ্চয়ই, বিশাল হয়ে যায়। ঠিক। তো কোনো প্রজেক্টের ক্ষেত্রে সেইটা হতে গিয়ে প্রজেক্ট আটকে গেছে, এরম কখনো ঘটেছে কি? প্রজেক্ট আটকে গেছে না, থ্যাঙ্কফুলি সেরকম কখনো ঘটেনি। কেননা আমি যখন কোনো কাজ করি, সেটা ছবি না করে অন্য কিছুও হতে পারে, তো তখন একেবারে চেষ্টা করি হোমওয়ার্কটা ভালো করে করে, যেরকম আমি ক্লাসে পড়ি ছাত্রদের সঙ্গে, সেরকম করে যাতে আমি সেটেও যেতে পারি। তো কাজেই সেখানে মানে সাংঘাতিক কিছু না হলে সেরকম হয় না। আচ্ছা, এই প্রসঙ্গে বেশ এত কথা যখন হলো, তখন এই প্রশ্নটা না করলে নয়। একজন অধ্যাপকের কাজের থেকেও দায়িত্ব বেশি, অনেক দায়িত্ব, অনেক কিছু সামলাতে হয়। তারপরেও সিনেমার মতো যেখানে পুরো মন প্রাণ ঢেলে দিতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়, সময় কিভাবে বেরোয়, মানে দুটো ম্যানেজ হয় পাশাপাশি কিভাবে? আমার অনেক ছাত্রছাত্রী আমাকে এই ধরনের প্রশ্ন করে, বন্ধু বান্ধবেরা করেন। তাদেরকে একটাই কথা বলি, আমি যখন স্নান করি তখন তো ভাত খাই না, আর যখন ভাত খাই তখন তো ঘুমোই না। তো সব কিছুর জন্য যদি সময় আলাদা থাকে, এর জন্যও থাকবে। এবং দেখুন, মানে ছাত্রদের সঙ্গে পড়া যেমন আমার ভীষণ পছন্দের, চিত্রনাট্য লেখা, ছবি করা, এগুলোও আমার ভীষণ পছন্দের। অন্যান্য যে যে কাজগুলো আমি খুব পছন্দ করি, তার জন্য সময় বার করে নিতে হয় না, ও আপনিই হয়ে যায়। মানে যারা বলেন যে ওই তো সময় বার করে নিলাম, ওটা হয় না, মানে খুবই সাংঘাতিক সেই ব্যাপার। ভালোবাসার জোরের কথাটাই কিন্তু ভালোবাসার আসছে। যেটা ভালোবাসার বিষয়, সেটার প্রতি যদি টানটা থাকে, ভালোবাসাটা থাকে, সেটা হয়ে যায় ঠিক। বোধহয়। আর এই যে কর্মজীবনের গ্লানি, সেটাকেও কিন্তু ওই ভালোবাসার কাজটাই ঘুচিয়ে দিতে পারে। আচ্ছা, এই সিনেমার পাশাপাশি তো বেশ আরও আপনার ক্রিয়েটিভিটির কথা আমরা অল্প অল্প শুনেছি, লেখালেখি বা গান বাজনা। তো ওই লেখালেখি শুরু কিভাবে হয়েছিল? লেখালেখির শুরু ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আমার খুব কাছের বন্ধু প্রাণেশ ভট্টাচার্য, ওর একটা পাবলিকেশন আছে, পাবলিকেশনটার নাম হচ্ছে 9 নম্বর সাহিত্য পাড়ালেন। তো প্রাণেশ আমাকে অনেক দিন আগে, তখন লকডাউন চলছে, তখন ওর সঙ্গে আমার আলাপ সবে শুরু হয়েছিল, তার মাস 6 আগে, 1 বছর আগে আমার যতদূর ধারণা। আমি আবার মানে ক্যালেন্ডার সম্পর্কে খুবই কাঁচা,
মানে বছর মাসের হিসেবটা আমার একটু মাঝে মধ্যে গুলিয়ে যায়। তো যাই হোক, ওরকমই সময়টা হবে, কোভিড একেবারে তুঙ্গে। সেই সময়তে ও আমাকে বললো একটা লেখোই না কেন। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। আসলে যারা অশিক্ষিত হয় তাদের খুব দুঃসাহস হয়, আমারও তাই। এবার করে করে একটা বেশ লেখা হয়ে গেল। আমার খুব পছন্দের জায়গা শান্তিনিকেতন, কেননা আমার প্রেমিকা, বর্তমানে স্ত্রী, তিনি বিশ্বভারতীতে পড়েছেন এবং যাতায়াত তো বহুবার হতোই, এবং তার আগে থেকেও আমি বেশ মানে বহুবার শান্তিনিকেতন গিয়েছি। সেখানকার পরিবেশ আমার ভীষণ পছন্দ, মানে বিশ্বভারতীর ওই উদাত্ত পরিবেশ। প্রকৃতিপ্রেমী এবং ক্রিয়েটিভ মানুষজনদেরকে বোধহয় ওই পরিবেশটা একটু আলাদাই আকর্ষণ করে থাকে। শুধু তাই না, মানে আমি যতবার গেছি, আপনার যদি সময় থাকে আমাকে যদি পারমিট করেন আমি একটু বলতে পারি যে যতবার গেছি আমার মনে হয়েছে যে কী করে একজন মানুষ, হ্যাঁ, ভাবলেন, কয়েকদিন আগেই 25শে বৈশাখ গেল, কী করে একজন মানুষ ভাবলেন যে একটা গোটা বিশ্ববিদ্যালয় গাছের তলায় বসানো যায়। এ তো অকল্পনীয়। তিনি তো নিজে প্রাতিষ্ঠানিক স্কুল থেকে পালিয়েছেন। সেই প্রাতিষ্ঠানিক স্কুল থেকে পালিয়েছেন তার কারণ সেইখানকার যে হাড়গোড় সর্বস্ব শিক্ষা, সেটা ওর পছন্দ হয়নি। এবং শিক্ষার মধ্যে যে তপবনের আদর্শ ঢুকিয়ে দেওয়া যায়, এবং সেখানে যে শিক্ষা ছাড়াও অন্যান্য অনেক ধরনের, আসলে রবীন্দ্রনাথের পুরো চেতনাটাই তো উপনিষদ এবং বেদের ওপর নির্ভর করে। ব্রাহ্ম ছিলেন, মানে, এবং সেক্ষেত্রে ওর যে কি বলবো আলোকপ্রাপ্ত মন, সেটারই একটা ফসল তো বিশ্বভারতী, গোটা বিশ্ব ভারতবর্ষের সামনে। এবং সেটাতে আমার খুব আশ্চর্য লাগে, এবং যতবার যাই আমি মানে হাঁ করে তাকিয়ে থাকি ওইখানে, বিশেষত ওই যে বৈতালিক হয় যেখানে, মানে একেবারে শান্তিনিকেতন গৃহ যেটা, তো সেইখানে তো আমি গানও গেয়েছি বেশ কয়েকবার। তো সেই সমস্ত ক্ষেত্রে আমার খুবই আশ্চর্যের একটা জায়গা শান্তিনিকেতন। তো সেইখানেতে ওই প্রেক্ষাপটে একটা উপন্যাস লিখেছিলাম কোপাই নদীর বাঁকে বলে। তো সেটা বেশ চলে ছিল মনে হয় যদ্দূর। আচ্ছা, এই প্রসঙ্গে কিন্তু কথা বলতে বলতে ছোট্ট করে আমরা গানের কথাটাও শুনে ফেললাম। তো গানের কথাটা শুনে যখন ফেললাম এবং শিল্পী যখন সঙ্গে আছেন, খালি গলাতে 2 লাইন তো দর্শকদের শোনানোই যায়। একেবারে শেষে বলি? বেশ বেশ, তাই থাক তাহলে। কিন্তু অনুষ্ঠানের শেষ অবধি থাকতেই হবে, কারণ শেষটা হতে চলেছে একটু বোধহয় বেশি অন্যরকম, সাংগীতিক। একদম। আচ্ছা, এই যে লেখালেখিটা শুরু হলো কোপাই নদীর বাঁকে দিয়ে, তার পরের বই বা ফিউচার প্রজেক্ট কিছু প্ল্যান রয়েছে এর মধ্যে? হ্যাঁ, প্ল্যান আছে। আমি রাদার শুরুও করেছি জাস্ট। আমি কোপাই নদীর বাঁকের পরে আমার আরেক বন্ধু, খুবই কাছের বন্ধু, উৎপল বল্লভ, তার পাবলিকেশন হচ্ছে অক্ষর সংলাপ প্রকাশন, এবং সেই অক্ষর সংলাপ প্রকাশন থেকে আমার দ্বিতীয় উপন্যাসটি বেরোয়, সেটা হচ্ছে কুয়াশানগর। এবং কুয়াশানগর বেরোবার পরে আমি বেশ অনেকেরই উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছিলাম। তখন বুঝেছিলাম যে একেবারে খারাপ লিখিনি বোধহয়, মানে একেবারে অন্ধগলিতে ঢুকে পড়িনি আমি। সামনে বড় রাস্তা দেখা যাচ্ছে, পৌঁছতে অনেক দেরি হবে কিন্তু গলি থেকে সোজা দেখা যাচ্ছে আর কি। তো আমি একেবারে হারিয়ে যাইনি। তো কুয়াশানগর বেরোলো, এবং কুয়াশানগরের পরে আমার মনে হলো, আমাকে একজন প্রকাশক এসে বললেন, রাজীব বর্ধন, ওর প্রকাশনা হচ্ছে যাই হোক, প্রকাশনার নামটা আমি বোধহয় ভুলে গেলাম, হোয়াট এভার। রাজীবদা আমার খুবই শ্রদ্ধেয় মানুষ একজন। তো উনি আমাকে বললেন যে ওদের প্রকাশনার হয় মৌহারির হয়ে একটা প্রবন্ধ সংগ্রহ লিখতে। তো সেটাতে আমি খুব মহা ফাঁপড়ে পড়েছিলাম, কেননা আমার জ্ঞান তো খুবই সীমিত, এবং সেটাতে কিছু লেখা খুব কষ্টকর, কেননা গল্প টল্প মোটামুটি বানিয়ে দেওয়া যায়, যদিও আমি জানি না উপন্যাসের চ্যাপ্টার কী করে ভাগ করতে হয়। এটা আমার খুব কঠিন একটা ব্যাপার ছিল আমার কাছে, যে উপন্যাসের চ্যাপ্টার ভাগ করব কী করে। তারপর ভেবেছিলাম জেমস জয়েস ইউলিসিস লিখেছেন 750 পাতার, তা আমি কি একটা 100-2 পাতার বই লিখতে পারবো না? তারপর সেখান থেকে ওটা একটু নেমে, যেটা আমার আর জেমস জয়েসের তফাৎ আর কি, 150 নেমে এলো, ওরকমই হবে আর কি। তো রাজীবদার অনুরোধে আমি একটা প্রবন্ধ সংকলন, আমার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা লেখাগুলোকে এক জায়গায় করে এবং নতুন কিছু লেখা নিয়ে আমরা একটা বই করেছিলাম, তার নাম শূন্যের ভিতরে ঢেউ। তারপরে প্রাণেশী আবার আমাকে বলে যে তখন সত্যজিৎ রায়ের বার্থ সেন্টেনারি, সেতে মানে সেই সময় আমরা একটা বই সম্পাদনা করি আমি, এবং সেই বইতে লিখেছিলেন অলকনন্দা রায়, বরুণচন্দ্র, প্রদীপ মুখোপাধ্যায়, এবং করুণা বন্দ্যোপাধ্যায়ের একটা অপ্রকাশিত লেখা ছাপা হয়েছিল, উজ্জ্বল চক্রবর্তী লিখেছেন, দেবাশিস মুখোপাধ্যায় লিখেছেন, এরকম বেশ অনেক স্টলওয়ার্ডস মানুষজন, যারা
আমাকে স্নেহ করেন, অকারণেই করেন, মানে মানুষ তো স্নেহ অকারণেই করে, যদি করার হয় তাহলে তারা অকারণেই করেন, কেননা তারা ভীষণ স্নেহময়, তারা ভীষণ উষ্ণ তাদের আবেগ নিয়ে। তো সেই কারণে আমি সেই বইটা আমরা করতে পেরেছিলাম। আচ্ছা, এই উপন্যাস নিজের লেখা, সেই প্রসঙ্গে একটা প্রশ্ন মাথায় ঘুরঘুর করছে। তো এই আপনার নিজস্ব উপন্যাসগুলো স্ক্রিনে কি দেখা যাবে? সেটা ভেবে না আমি লিখিনি, মানে ওটা খুব মুশকিলের আর কি, কারণ উপন্যাস নিয়ে ছবি করতে গেলে বড় ছবি করতে হয়, এবং বড় ছবি করার টাকা যদি কোনো প্রযোজক দেন নিশ্চয়ই করব। আচ্ছা, এখন সিনেমা নিয়ে নেক্সট প্রজেক্ট কি আসছে? এই যে বললাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প নিয়ে ছবির শুটিংটা শেষ হলো, পোস্ট প্রোডাকশনের কাজ প্রায় শেষ। এবারে দেখা যাক আমরা কবে একটা মানে একটা শো করতে পারি। সেটার জন্য আমরা বেশ আশাবাদী, এবং শুভেচ্ছা রইল ওঙ্কার বাংলার তরফ থেকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। যদিও এরকম আড্ডা জমে উঠলে অনুষ্ঠান শেষ করতে একদমই ইচ্ছা হয় না, কিন্তু সময় তো ধরা বাঁধা, তাই এপিসোডটা শেষ করতেই হবে। তবে শেষ করার আগে ঠিক যেরমটা বলেছিলাম, প্রীতম তাকে একেবারেই ছাড়া হচ্ছে না, খালি গলায় গানটা দিয়েই শেষ করতে হবে অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীতের দু লাইন গাই। বেশ। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। থ্যাংক ইউ। অসাধারণ। শেষটা যখন এরকম সুন্দরভাবে হয়, তারপরে খুব বেশি কথা বলা সাজে না, কিন্তু এপিসোডের শেষে আপনাদের জন্য দুটো লাইনই বলবো। নিজের জীবনের যতই ব্যস্ততা থাকুক, প্রফেশনাল লাইফের যতই চাপ থাকুক, সেটাকে সামলে নিজের ভালো লাগার, ভালোবাসার কাজটাকে বাঁচিয়ে রাখুন। আমরা কিন্তু আজকের এপিসোডেও আমাদের অতিথি সেটাই বুঝিয়ে দিলেন যে যতই কাজের চাপ থাকুক, ভালোবাসার বিষয়টাকে বাঁচিয়ে রাখা যায়, কারণ দিনের শেষে সেটাই আমাদের ভালো রাখে, আমাদের বাঁচার রসদ যোগায়। সবাই খুব ভালো থাকুন, নিজের ভালোবাসার কাজ নিয়ে থাকুন, আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।